সময় এবং অপরাধ কখনো থেমে থাকে না, চলতে থাকে, চলতেই থাকে। সেকেন্ড, মিনিট, ঘন্টার কাঁটা ঘুরতে থাকে নিজের মতো। তাল মিলিয়ে সময়ও বদলায়, সময়ের সঙ্গে পাল্টে যায় অপরাধের ধরন। আপনাদের একটা গল্প বলবো। গল্প নাকি সত্যি, নাকি নাকি গল্প হলেও সত্যি, এই ঘটনা বিশ্বাস করা মুশকিল। লালবাজারের ক্রাইম ফাইলে তোলা রয়েছে মডেল কেস হিসেবে। এই গল্পের প্রত্যেক মোড়ে রয়েছে রহস্য, আর পরতে পরতে লুকিয়ে রয়েছে হাজারো প্রশ্ন, যার উত্তর ৮ বছর পরেও খুঁজে চলেছে অপরাধ বিজ্ঞানীরা। চলুন আজ আমরা, মানে আমি সৌরভ এবং আপনারা, খানিক খুঁজে দেখি আমরাও। অনেক আধুনিক পদ্ধতিতে সমাধানের চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো পদ্ধতি সমাধান সূত্রের উপর ঠিকঠাক আলোকপাত করতে পারেনি। টানা ১ মাস ধরে খবরের কাগজের হেডলাইন, টেলিভিশনের পর্দায় ব্রেকিং নিউজ, রকের আড্ডা কিংবা চায়ের কাপে তর্কের তুফান তোলা সেই সাইকো থ্রিলারের কোনো কিনারা হয়নি। মানুষের মনে সিনেমার মতোই ইম্প্যাক্ট রেখে গেছে। ক্রিং ক্রিং করে বেজে উঠল ফোনটা। একজন দরাজ গলার লোক ফোনটা তুললেন। নমস্কার, শেক্সপিয়ার সরণি থানা ডিউটি অফিসার রাজীব গোস্বামী বলছি। ওপার থেকে শোনা গেল একটা উত্তেজিত পুরুষ কণ্ঠ। স্যার স্যার আমি রবিনসন স্ট্রিটের দে বাড়ির সিকিউরিটি অভিজিৎ দাস বলছি। 10 মিনিট ধরে একটা ফ্ল্যাটের বাথরুম থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে, মনে হচ্ছে আগুন লেগেছে, তাড়াতাড়ি আসুন। অফিসার জিজ্ঞেস করলেন, আপনি কোথা থেকে বলছেন? আগে অ্যাড্রেসটা ভালো করে বলুন, আর ফায়ার ব্রিগেডকেও জানান। লোকটা খুব তাড়াতাড়ি করে বলল, জানিয়েছি স্যার, ঠিকানা 2 নম্বর রবিনসন স্ট্রিট। 2 নম্বর রবিনসন স্ট্রিট, জায়গাটা চিনতে পারলেন? মনে পড়ল কিছু? দক্ষিণ কলকাতায় পার্ক স্ট্রিট লাগোয়া এলাকার রবিনসন স্ট্রিট। আশেপাশে শপিং মল, কর্পোরেট অফিস, ছোট বড় দোকান মিলিয়ে বেশ অভিজাত এলাকা। একটা সময় শহরের বহু পুরনো বাসিন্দা এই এলাকায় থাকতেন। সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য তাল মিলিয়ে ব্যবসা বাণিজ্য, দোকানপাট অনেক কিছুই বেড়ে যাওয়ায় তাদের অনেকেই জমি বাড়ি বিক্রি করে দিয়ে শহরের নানা প্রান্তে চলে গেছে। হাতে গোনা কয়েকটা পরিবার আজও রয়ে গেছেন শিকড়ের টানে। এরই মধ্যে একটি বাড়ির ঠিকানা 2 নম্বর রবিনসন স্ট্রিট। দিনভর জমজমাট, কিন্তু রাত বাড়লেই এলাকার দোকানপাটে আস্তে আস্তে ঝাঁপ টানা শুরু হয়। হইচই আর হুল্লোড়ের পরে একরাশ ক্লান্তি নিয়ে রাস্তাটা জিভ বার করে খানিকটা বিশ্রামই নেয়। এমনই একদিনের কথা। রাত তখন 8টা। মূল রাস্তার লাগোয়া বড় লোহার গেটের সামনে পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। একদল পুলিশ সরু গলি ধরে হেঁটে পৌঁছে যায় ঘটনাস্থলে। খানিক দূরেই সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল। পুলিশ দেখে এগিয়ে আসে সে। তারপর বলে, স্যার আমি আগুন দেখতে পেয়ে আমি আপনাদের ফোন করেছিলাম। ওই ফ্ল্যাটটায় আর্যবাবু থাকেন। উঁকি মেরে দেখতে পাই আর্যবাবু জানলা দিয়ে ঘরের বাইরে কি যেন দেখছেন। গোটা ঘটনাটাই আমার কেমন গোলমেলে লাগে। আর্যবাবুর নাম ধরেই আমি চিৎকার করতে থাকি। আমার চিৎকার শুনে পাশের বাড়ি থেকে কাকাবাবুও ছুটে এসেছিলেন। আমরা আর্যবাবুর ঘরের ভেতরে ঢুকতে চেষ্টা করি, কিন্তু আর্যবাবু স্যার কিছুতেই আমাদের ঢুকতে দিলেন না। কি কাণ্ড কিছুই বুঝতে পারলাম না। মনে হলো গন্ডগোল আছে কিছু একটা, তাই সরাসরি আপনাদের জানালাম। একটানা বলে গেলেন সিকিউরিটি গার্ড। পুলিশ দলবল নিয়ে আর্যবাবুর ঘরের দিকে এগিয়ে গেল। পরপর দুবার বেল বাজালো পুলিশ। কোনো সাড়া না পেয়ে জোরে জোরে ধাক্কা দিল দরজায়। শেষে বাধ্য হয়ে চেঁচাতে শুরু করলো, দরজা খুলুন, আমরা শেক্সপিয়ার সরণি থানা থেকে এসেছি। তবুও ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। দরজাও খুলল না কেউ। প্রায় সঙ্গে সঙ্গেই কানে আসে দমকলের সাইরেন। তারাও পৌঁছে যায় সেখানে। পুলিশ আর দমকলের কর্মীরা মিলে দরজা ভেঙে ঘরে ঢুকে যায়। ততক্ষণে আশেপাশের ফ্ল্যাটের লোক জড়ো হয়ে গেছে। তারা নিজেদের মধ্যে বিভিন্ন আলোচনা শুরু করে দিয়েছে। ভেতরে ঢুকে পুলিশ আর দমকল যা দেখল তা বর্ণনা করে বোঝানো সম্ভব নয়, চাক্ষুষ করতে হবে। ঘটনাস্থলে সিনিয়র যে পুলিশ কর্মী ছিলেন ফোন করলেন তার উচ্চপদস্থ কর্তাকে। স্যার, বাথরুমে বাথটাবের মধ্যে একটা বডি পাওয়া গেছে, পুরো জ্বলন্ত।
হ্যাঁ, বয়স বয়স ওই 70-এর মতো হবে। পাশে একটা কেরোসিনের বোতল রাখা আছে স্যার। ভদ্রলোকের নাম অরিন্দম দে। সব সিজ করেছি। আর হ্যাঁ স্যার, একটা সুইসাইড নোটও পাওয়া গেছে। আপনাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 স্যার, কি বললেন? ওতে কি লেখা? 1 মিনিট বলছি স্যার। লেখা, আমি নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ঈশ্বর আর্যর ভালো করুন। আর্য, ভালো থেকো। ভালোবাসা, বাবা। ডেটটা স্যার আবার আগের তারিখে। ঘরে বৃদ্ধের একমাত্র ছেলে রয়েছে, আর্য নাকি একটা নাম বলল। ওর স্টেটমেন্ট রেকর্ড করে নিচ্ছি। তবে স্যার, পিওর কেস অফ সুইসাইড মনে হচ্ছে। ঠিক আছে স্যার, বডি পোস্টমর্টমে পাঠিয়ে দিচ্ছি। ওবার থেকে সিনিয়র অফিসার বলেন, সে ঠিক আছে, তবে পরিবারের জীবিত সদস্যের বয়স কত? স্যার ওই বছর 45-এর মতো। শুনছি উনি আগে আইটি সেক্টরে কাজ করতেন, তবে এখন কিছুই করেন না। কথাবার্তাও কেমন যেন, মানে ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না স্যার। গোটা ঘটনার বর্ণনা শুনে সিনিয়র অফিসার বললেন, তাহলে এক কাজ করো, ফ্ল্যাটের সামনে 2জন কনস্টেবলকে পোস্টিং করে দাও। তারপর দেখা যাক পোস্টমর্টম রিপোর্ট কি বলে। অরিন্দমবাবুর মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে বেরিয়ে গেল থানা থেকে আসা পুলিশ টিম। রাতে ওই ফ্ল্যাটের সামনে মোতায়েন রইলেন 2 কনস্টেবল, দাস আর বিশ্বাস। দুজনেই ঘুরিয়ে ফিরিয়ে মোবাইলে খবরের চ্যানেল দেখছিলেন, যেখানে তখন দেখানো হচ্ছিল রবিনসন স্ট্রিটের দেহ উদ্ধারের ঘটনা। একটা দরজা বেরোলেই মৃত বৃদ্ধের একমাত্র ছেলে আর্য দে। মূলত তার উপরে নজরদারি করার জন্য এই পুলিশ পাহারা আয়োজন। রাত তখন প্রায় 3টে। আচমকা পাশের ঘর থেকে অস্বাভাবিক কিছু শব্দ কানে আসে। সেসব শুনেই সতর্ক হয়ে উঠলেন 2জন কনস্টেবল। মনে হতে থাকে দেওয়ালের ওপার থেকে দুম দুম করে কোনো আওয়াজ ভেসে আসছে। তারপর আরও অদ্ভুত কিছু শব্দ শোনা যায়। 2জন পুলিশকর্মী একটুখানি ঘাবড়েই গেলেন বটে। একজন অন্যজনকে ফিসফিস করে জিজ্ঞেস করলো, ভাই, এত রাতে ভূত টুত কিছু না তো? যেরকম পুরনো দিনের হানা বাড়ি, কিছু তো বলা যায় না, হতেই পারে। দাসবাবু বললেন, আমরা আসার আগেই গোস্বামীবাবু নাইট ডিউটি ধরে নিয়েছেন, তারপরেই এই কেস। হয়তো কাগজপত্র রেডি করে ফেলেছেন। থানা একটা ফোন করব? বিশ্বাসবাবু বলল, না, এখনই করার দরকার নেই, আর একটু দেখেই নি। পাশের ঘরের দরজাটা বন্ধ করতে বারণ করেছিলাম। চলো তো একবার দেখি কিসের আওয়াজ। পা টিপে টিপে 2 পুলিশকর্মী এগিয়ে গেল। দরজায় একটা ঠেলা মারতেই ক্যাঁচ করে দরজা খুলে গেল। ভেতরে উকি মারতেই প্রায় চমকে উঠলেন দাস আর বিশ্বাস। দুজনেই দরজার বাইরে দাঁড়িয়ে রইল। কারোরই মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। আধো অন্ধকারে দেখা গেল আর্য সাদা পাজামা পাঞ্জাবি পরে ঘরের ভেতরে পায়চারি করছেন। আর শুধু তাই নয়, মুখে আবার মন্ত্রের মতো কি একটা বিড়বিড় করে চলেছেন, আর মাঝে মাঝেই দুমদাম করে দেওয়ালে মাথা ঠুকছেন। এমন দৃশ্য দেখতে পেয়ে আলগোছে দরজার পাল্লাটা বন্ধ করে দিল। আস্তে আস্তে এসে বসে পড়ল বাইরের ঘরে রাখা লাল সোফাটার উপর, আর জোরে জোরে নয়, ফিসফিস করে কথা বলা শুরু করলো। কেমন একটা গা ছমছম করতে শুরু করলো ওদের। ফ্যান ফুল স্পিডে চালানো হলেও ঘেমে যাচ্ছিলেন দুজনেই। মিনিট 15 এভাবেই কাটল। ফের একই আওয়াজ শোনা গেল। দাস মোবাইলটা বার করে ঘড়ি দেখলেন, 4টে। কোনো ক্রমে দুজনেই ফ্ল্যাটের গেটের বাইরে এসে ফোন করলেন সাব ইন্সপেক্টর রাজীব গোস্বামীর নম্বর। অত গরমেও হাতের আঙুলগুলো কেমন যেন ঠান্ডা হয়ে গিয়েছিল। গোস্বামীবাবুকে ফোন করাতে উনি ফোন তুললেন এবং জিজ্ঞেস করলেন, হ্যাঁ বলো, কি কেস, এখন ফোন করলে? দাস বললেন, স্যার, এ তো ভুতুরে কেস বলে মনে হচ্ছে। কার পাল্লায় পড়লাম স্যার? লোকটা তো সারা রাত ঘুমায়নি, শুধু ঘরে হেঁটে বেরিয়েছে, বিড়বিড় করে কিসব বলে যাচ্ছে। মানে শুধু তাই নয় স্যার, মাঝে মধ্যে দেওয়ালে মাথাও ঠুকছে। কিছু একটা গন্ডগোল আছে স্যার। এই লোকটা বৃদ্ধ বাবাকে জ্বালিয়ে দেয়নি তো? আমাদের ঠিক সুবিধার মনে হচ্ছে না। গোস্বামীবাবু বললেন, তাই? এই একটা কাজ করো, লোকটার উপর নজর রাখো তো। আমি মর্গে বডি জমা করে ফিরছি জাস্ট। কাল সকালে একবার যাব। বড়বাবুর সঙ্গেও কথা হয়েছে। দাস আর বিশ্বাস একে অপরকে সাহস জোগাল। প্রায় ভোর হয়ে এসছে।
বাকি সময়টা ফ্ল্যাটের বাইরেই কাটিয়ে দেবে ঠিক করলো। ওদের হাত পা কেমন যেন অবশ হয়ে আসছে, মাথাও ঝিমঝিম করছে। একটু চা পেলে ভালো হতো ওদের, কিন্তু ভুতুরে বাড়িতে চা পাবে কোথায়?